গল্পটা কোনো রাজপ্রাসাদের নয়, বরং রূপনারায়ণ নদীর তীরের এক সাধারণ গ্রাম সোনারপুরের। সেই গ্রামে বাস করত দয়াল আর তার স্ত্রী সুমতি। দয়াল ছিল বনের কাঠুরে, আর সুমতি ঘরের কাজ সামলাতো। তাদের অভাবের সংসারে সুখের কমতি ছিল না, শুধু একটাই সন্তানের অভাব ছিল। অনেক মানত আর উপবাসের পর এক শ্রাবণ মাসের অমাবস্যা রাতে সুমতির কোল আলো করে এলো এক কন্যা সন্তান। কিন্তু সেই আনন্দ রাত নিমেষে বিষাদে ভরে গেল। যেদিন মেয়েটি জন্মালো রাতেই দয়ালের একমাত্র হালের বলদটি সাপের কামড়ে মারা গেল। কাকতালীয়ভাবে সেই রাতেই গ্রামের বড় ধানের গুলায় আগুন লেগে সব ফসল ছাই হয়ে গেল। ওরে সুমতি, দেখ ওর কপালে একটা অদ্ভুত কালো তিল, এ মেয়ে অপয়া। দয়াল মানতে চায়নি, কিন্তু গ্রামের মোড়ল আর বয়স্ক মহিলারা রুটিয়ে দিল, এই মেয়ের পা যে বাড়িতে পড়বে সেখানে অমঙ্গল হবেই। ভালোবেসে সুমতির নাম রেখেছিল মায়া, কিন্তু গ্রামবাসীর কাছে সে হয়ে গেল অপয়া মেয়ে। মায়া বুঝতো না কেন তাকে সবাই এড়িয়ে চলে। তার একমাত্র বন্ধু ছিল রূপনারায়ণ নদীর ধারে একটা বুড়ো বকুল গাছ। মায়া সেখানে বসে একাকী কথা বলতো। একবার গ্রামের পাঠশালায় মায়াকে ভর্তি করতে গিয়েছিলেন দয়াল, কিন্তু পণ্ডিত মশাই সাফ জানিয়ে দিতেন, অপয়া মেয়ে ক্লাসে বসলে সরস্বতী মা রুষ্ট হবেন। আমি আমার পাঠশালায় অমঙ্গল চাই না। দয়াল চোখের জল মুছে মেয়েকে নিয়ে ঘরে ফিরল। মায়া বড় হতে লাগলো প্রকৃতির কোলে। পাঠশালায় যেতে না পারলেও সে বাবার সাথে বনে গিয়ে গাছের নাম শিখল, পাখির ডাক চিনল। সুমতি তাকে বাড়িতেই ছেঁড়া পুঁথি রেখে অক্ষর জ্ঞান দিল। মায়া দেখলো মানুষ তাকে ঘৃণা করলেও বনের পশু পাখিরা তাকে দেখে পালায় না, বরং সে যখন গুনগুন করে গান গায় তখন হরিণরা তার কাছে এসে বসে। মায়ার বয়স যখন 12 তখন এক মড়কে তার বাবা দয়াল মারা গেল। গ্রামের মানুষ ফিসফিস করে বলতে শুরু করলো, দেখলে তো, নিজের বাবাকেই খেয়ে ফেললো ওই রাক্ষসী মেয়েটা। সুমতি একা হয়ে পড়ল। মানুষের বাড়িতে বাড়িতে ধান ভেনে আর মায়ার হাতে নকশা করা কাঁথা বিক্রি করে তাদের সংসার চলতো কোনো মতে। মায়া বুঝতে পারল তাকে বাঁচতে হলে শক্ত হতে হবে। দিনের জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে আনতো, লোকে তাকে দেখলে রাস্তা বদলে ফেলতো, আর মায়া সেই ফাঁকা রাস্তা দিয়েই মাথা উঁচু করে হেঁটে যেত। সেই জেদ ধরল, তকমা যাই হোক সে নিজের পরিচয়ই বাঁচবে। মায়া যখন 18তে পা দিল, তার রূপ যেন আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। মেঘ বরণ চুল আর টানা টানা হীরার মতো উজ্জ্বল চোখের সেই মায়াকে দেখে অনেকে মুগ্ধ হতো, কিন্তু পরক্ষণেই অপয়া তকমার কথা মনে পড়ে তারা পিছিয়ে যেত। মায়া জানতো তার রূপ আশীর্বাদ নয়, বরং অভিশাপ। সে নিজেকে গুটিয়ে রাখতো। শরীর দিন দিন খারাপ হচ্ছিল। সুমতি চাইতেন মরার আগে মেয়েকে একটা ভালো ঘরে দিয়ে যেতে, কিন্তু গ্রামের কোনো ছেলেই মায়াকে বিয়ে করতে রাজি হলো না। অবশেষে পাশের গ্রামের, যার আগে একবার বিয়ে হয়েছে, লোক নীলকণ্ঠ মায়াকে বিয়ে করতে রাজি হলো। নীলকণ্ঠ ছিল বয়সে অনেক বড় এবং জেদি। সে কুসংস্কার বিশ্বাস করতো না ঠিকই, কিন্তু তার মনে ছিল লালসা। সে ভাবতো এত সুন্দরী মেয়েকে সে সস্তায় পেয়ে যাচ্ছে। বিয়ে হয়ে মায়া গেল শ্বশুর বাড়ি, কিন্তু সেখানেও তার মুক্তি মিলল না।
তার শাশুড়ি ছিলেন গ্রামের সবচেয়ে বড় কুসংস্কারাচ্ছন্ন মহিলা। মায়া যেদিন প্রথম পা রাখলো সেই বাড়িতে, সেদিনই ভুলবশত নীলকণ্ঠের হাত থেকে একটা কাচের বস্তু ভেঙে গেল। হ্যাঁ রে বাবু, তোকে বলিনি এই অলক্ষিণীকে ঘরে আনলে অমঙ্গল হবে? এই তো শুরু। মায়া মুখ বুজে সব সহ করত। সে ভোর থেকে রাত অব্দি খাটতো, রান্না বান্না, বাসন মাজা, গরু চড়ানো সব একা হাতে করত। সে ভেবেছিল কাজ দিয়ে সে সবার মন জয় করবে। নীলকণ্ঠের ব্যবসায় লোকসান হলে সে বাড়ি ফিরে মায়াকে মারধর করত আর বলতো, তোর কপালটাই পোড়া, তোকে বিয়ে করার পর থেকেই আমার ভাগ্য খারাপ হয়ে গেছে। মায়া বুঝলো ভালোবাসা নয়, সে কেবল ঘৃণা আর দোষারোপের পাত্রী হয়েই জীবন কাটাচ্ছে। বিয়ের 1 বছর পর মায়ার কোল আলো করে এক পুত্র সন্তান এলো। মায়া ভাবলো এবার হয়তো তার ভাগ্য ফিরবে, কিন্তু ভাগ্যের পরিহাস, সেই সন্তান জন্মানোর পর থেকেই গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল। মাঠের পর মাঠ ফসল শুকিয়ে গেল। গ্রামের তান্ত্রিক প্রচার করলো এই অপয়া মায়ের অভিশাপেই গ্রামের জল শুকিয়ে গেছে। একদিন রাতে গ্রামের মানুষ মায়ার বাড়ি ঘিরে ফেললো। তারা নীলকণ্ঠকে ভয় দেখালো যে যদি সে মায়াকে গ্রাম থেকে বের করে না দেয় তবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। নীলকণ্ঠ প্রতিবাদ করল না, বরং সে মায়াকে আর তার দুধের শিশুকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিল। সে গ্রামের লোকালয় ছেড়ে অনেক দূরে এক পরিত্যক্ত জঙ্গলের ধারে ডেরা বাঁধল। সে জানতো কেউ তাকে সাহায্য করবে না। সে জঙ্গল থেকে নানা রকম লতাগুল্ম আর ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতে শুরু করলো। তার মা তাকে ছোটবেলায় অনেক গাছের গুণ শিখিয়েছিলেন। একদিন পাশের এক বড় শহরের এক ধনী বণিকের প্রাণ বাঁচালো তার। হিমালয়ের পাদদেশে অবস্থিত রূপালী রাজ্য ছিল যেন শিল্পী তুলিতে আঁকা এক স্বর্গ। চারিদিকে বরফ ঢাকা পাহাড়ের চূড়া আর তার মাঝখানে সবুজ ঘেরা উপত্যকা। এই রাজ্যের রাজা বীরেন্দ্র প্রতাপ ছিলেন অত্যন্ত দয়ালু এবং বীর। কিন্তু রাজার মনে একটি দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। অনেক তপস্যার পর তার ঘরে জন্ম নিলেন এক কন্যা। নাম রাখা হলো মায়াবতী। রাজকুমারী মায়াবতী বড় হতে লাগলেন মায়ার মতো সুন্দর হয়ে, কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। রাজকুমারীর 18তম জন্মদিন ঠিক আগের রাতেই রাজ্যে এক অশুভ বাতাস বয়ে এলো। উত্তর দিকের অভিশপ্ত পাহাড় থেকে নেমে আসা সেই কালো কুয়াশা রাজপ্রাসাদের জানালা দিয়ে রাজকুমারীর ঘরে ঢুকে পড়ল। পরদিন সকালে দাসীরা রাজকুমারীর ঘরে ঢুকে আতঙ্কে চিৎকার করে উঠল। রাজা বীরেন্দ্র প্রতাপ দৌড়ে গিয়ে দেখলেন রাজকুমারী বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার শরীর পাথরের মতো শক্ত আর তুষারের মতো সাদা হয়ে গেছে, আর শ্বাস প্রশ্বাস চলছে খুব ধীর গতিতে। রাজ্যের প্রধান রাজবৈদ্য নারী পরীক্ষা করে দীর্ঘশ্বাস ফেলে বললেন, মহারাজ, এটি কোনো সাধারণ ব্যাধি নয়, এটি উত্তর পাহাড়ের সেই প্রাচীন তান্ত্রিক কাল ভৈরবের অভিশাপ। বহু বছর আগে আপনার পূর্বপুরুষেরা তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই প্রতিশোধ নিতেই সে রাজকুমারীর রক্ত বরফ করে দিয়েছে। রাজা কাতর হয়ে জিজ্ঞাসা করলেন, এর কি কোনো প্রতিকার নেই? একটি উপায় আছে মহারাজ,
অভিশপ্ত পাহাড়ের চূড়ায় যেখানে আকাশ আর মাটি মিশেছে সেখানে একটি স্বচ্ছ হ্রদ আছে। সেই হ্রদের মাঝখানে হাজার বছরে একবার ফোটে অমর নীলপদ্ম। সেই পদ্মের পাপড়ি যদি রাজকুমারীর কপালে ছোঁয়ানো যায় তবে তার শরীরে বরফ গলবে, কিন্তু সেই পাহাড়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। সেখানে কোনো মানুষ আজ পর্যন্ত জীবিত ফেরেনি। যা তৎক্ষণাৎ রাজ্যে ঢোল পেটিয়ে ঘোষণা করে দিলেন যে বীর নীলপদ্ম এনে রাজকুমারীকে সুস্থ করতে পারবে তাকে রাজকীয় সম্মানে পাশাপাশি রাজ্যের অর্ধেক এবং রাজকুমারীর সাথে বিয়ে দেওয়া হবে। লোভে পড়ে অনেক রাজপুত্র আর সেনাপতি ঘোড়া ছুটিয়ে উত্তর দিকে রওনা হলেন, কিন্তু মাস যায় বছর ঘুরে কেউ আর ফিরে আসে না। রূপালী রাজ্যে নেমে এলো এক গভীর বিষাদ। রাজা দিন রাত রাজকুমারীর সামনে বসে চোখের জল ফেলতে লাগলেন। ঠিক এক সময় রাজ্যের এক ক্ষুদ্র গ্রাম থেকে এক সাহসী যুবক উঠে দাঁড়ালেন। তার নাম অর্ক। সে কোনো রাজপুত্র ছিল না, ছিল এক অতি সাধারণ কাঠুরে, কিন্তু তার চোখে ছিল অসীম স্বপ্ন। ঘোষণা শোনার পর অর্ক আর ঘরে বসে থাকতে পারল না। তার মা ছিলেন জরাজীর্ণ এক বৃদ্ধা। অর্ক যখন তার কাছে গিয়ে বলল, আমি রাজকুমারীকে বাঁচাতে অভিশপ্ত পাহাড়ে যাব। মা প্রথমে আটকে উঠলেন। তিনি জানতেন যে পথে বড় বড় যোদ্ধারা গিয়ে আর ফিরেনি, সেখানে তার এই সাধারণ ছেলেটি কিভাবে টিকবে। তিনি ঘরের কোণ থেকে একটি ধুলো মাখা পুরনো কাঠের বাক্স বের করলেন। তার ভেতর থেকে বের হলো একটি জং ধরা তামার আংটি। মা বললেন, বাবা, তো ঠাকুরদা এককালে রাজবৈদ্য সহকারী ছিলেন। তিনি বলতেন এই আংটি কোনো এক মহাপুরুষের দান। যখন তুই কোনো মায়ার জালে ফেসে যাবি তখন এটি তোকে সত্যির আলো দেখাবে। গ্রামের ধুলো মাখা পথ পেরিয়ে সে যখন অভিশপ্ত অরণ্যের সীমানায় পৌঁছলো তখন সূর্য ডুবু ডুবু। এই বনকে বলা হয় ছায়ার বন। সে দেখলো একটি হরিণ লতায় আটকে পড়েছে। সে অনেক চেষ্টা করছে সেই লতা থেকে বেরোবার, কিন্তু সে নিরুপায়। অর্ক তার কুঠার দিয়ে লতাগুলো কেটে ফেললো। অর্ক, আমি এই বনের রক্ষক। আমি পরীক্ষা নিচ্ছিলাম যে এই পথে আসা মানুষগুলোর মনে দয়া আছে কিনা। এর আগে যারা এসেছিল তারা কেবল নীলপদ্মের লোভে অন্ধ ছিল, কেউ ক্ষুদ্র এই প্রাণীর কথা ভাবেনি। তুমি দয়ালু, তাই আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। বনদেবী অর্কর প্রতি সন্তুষ্ট হয়ে তাকে একটি জাদুর কাঠি দিল। অভিশপ্ত পাহাড়ের কোনো ম্যাপ কাজ করে না, সেখানে পাহাড় নিজের পথ বদলায়। যখনই দেখবে চারিদিক পথ অন্ধ হয়ে গেছে, এই জাদুর কাঠির ব্যবহার করবে, তোমাকে সেই পথে নিয়ে যাবে যা তোমার গন্তব্য। অর্ক দেবীকে প্রণাম করে আবারও হাঁটা শুরু করলো। বনের শেষ মাথায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। হঠাৎ সে দেখলো বনের মাঝে একটি বিশাল নদী, যার জল কুচকুচে কালো আর টকবক করে